সুপ্রিয় দর্শক, খবর সংযোগের নিয়মিত আয়োজন টক অফ দ্য টাউনে আপনাদের স্বাগতম। আমাদের সঙ্গে রয়েছেন আমি কাউসার খোকন, আমি কাজল হায়দার। কাসর ভাই, আপনি জানেন, দর্শকরাও সেটা জানে যে আমাদের এই অনুষ্ঠানে মূলত দিনে ঘটে যাওয়া ঘটনা এবং যদি কোনো বড় প্রোগ্রাম থাকে নেক্সট 24 আওয়ার্স পরের দিন সে বিষয় নিয়ে আমরা কথা বলবো। তো ঠিক সেভাবেই আজকে দুটো বিষয় আমরা বেছে নিয়েছি। আপনি সকাল থেকে বা গতকালও যদি নিউজ পোর্টালগুলো এবং পত্রিকাগুলো দেখে থাকেন, সেখানে লক্ষ্য করবেন দুই তিনটি বিষয়ের মধ্যে দুইটি বিষয় খুব আলোচিত। প্রথমটি হচ্ছে টানা 3 দিনের ছুটিতে ঢাকায় 3টা বড় জনসমাবেশ। এই জনসমাবেশগুলো দেখেছে ভিন্ন ভিন্ন রাজনৈতিক দল। আরেকটি হচ্ছে ওটা গতকালের একটা হাইকোর্টের রায় আসছে, সেটা অনেক দিন ধরেই ঝোলানো ছিল বা বলেন এটা একটা চর্চিত বিষয় ছিল। যখনই কোরবানি ঈদ আসে এই বিষয়গুলো সামনে আসে। তার মধ্যে হচ্ছে মেলা দিয়ে পশুর হাট বসানো যাবে না, হাইকোর্টের নির্দেশনা। তার মানে একটা সেটেল ইস্যু হয়ে গেল। তো আমরা প্রথমটার ফিরে যাই, সেটা হচ্ছে টানা 3 দিনের ছুটিতে ঢাকায় 3টা বড় জনসমাবেশ। এ নিয়ে দর্শকদের যদি কিছু বলতেন। ধন্যবাদ কাজল ভাই। এবার হচ্ছে মহান মে দিবস, বৃহস্পতিবার, শুক্রবার সরকারি ছুটি, শনিবার সরকারি ছুটি, টানা 3 দিন ছুটি। এইবার টানা 3 দিন ছুটি এটা একটু ব্যতিক্রম আমার কাছে মনে হচ্ছে, কারণ অন্যান্য সময় ছুটি থাকে কিন্তু 3টা দলের 3 দিনে টানার কর্মসূচি তারা এক এক দিন এক একটা দল বেছে নিয়েছে, কেউ বৃহস্পতিবার, কেউ শুক্রবার, কেউ শনিবার। তো এটা একটু ব্যতিক্রমী আমার কাছে লাগছে। মানে ছুটি তো সাধারণত আরো থাকে, যেমন পূজা থাকে বা ধরেন কোনো একটা ছুটি একটা মিলে যায়, কিন্তু ছুটি হচ্ছে স্বাভাবিক ঘটনা, কিন্তু অস্বাভাবিক না, একটু ব্যতিক্রম ব্যাপারটা যে 3টা ছুটি তারা কাজে লাগাইছে, 3টা দল 3টা দিন জনসমাবেশ করবেন। তো প্রথম দিন বৃহস্পতিবার মে দিবসে বেছে নিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বৃহৎ রাজনৈতিক দল। আমি যদি ভুল না বলে থাকি তাহলে অনেকে বলা বলি করছে এবং রাজনৈতিক বিষয়ে যারা একটু সচেতন, বিএনপি ক্ষমতায় যাওয়ার মতোই দল আশা করতেছে, তারা আশা সবাই করে, কিন্তু তাদের একটা তারপর ভোট হলে, এটা আমাদের কথা না, এটা জনসাধারণ একটা কনসেপ্ট। তারপর এইখানে আপনার প্রধান অতিথি থাকবেন সচরাচর যেরকম হয় মির্জা ফখরুল ইসলাম আলমগীর থাকবেন, আর ভার্চুয়ালি যুক্ত হবেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। মানে তারেক রহমানের বিষয়টা হচ্ছে আপনার 5ই আগস্টের পর থেকে যতগুলা প্রকাশ্যে যতগুলা বিএনপি সমাবেশ ঢাকায় হোক ঢাকার বাইরে হোক উনি ভার্চুয়ালি যুক্ত হন। মানে একটা আলাদা, যেহেতু খালেদা জিয়া দেশের বাইরে এবং উনি একটা মেসেজ দেন দল, তাহলে এটা অস্বাভাবিক না, এটাও স্বাভাবিক একটা প্রক্রিয়া। আচ্ছা, এরপরে কার? এরপরের দিন শুক্রবার দিন আসতেছে বাইতুল মোকাররমের দক্ষিণ ফটকে আসবেন এনসিপি, মানে নতুন রাজনৈতিক যেটা দল, ছাত্রদের নিয়ে নাগরিক পার্টি। আপনার আগে যে তথ্য উপদেষ্টা ছিলেন নাহিদ ইসলাম, তা ওনাদের যে দাবিতে তারা বাইতুল মোকাররমে শুক্রবার আফটার জুমা আপনার 3টায় যেটা শুরু করবে, সেখানে মূলত ওই 2013 সালের পর থেকে শাপলা গণহত্যা ও গুম খুনের বিচার, আওয়ামী লীগের বিচার ও দলীয় কার্যক্রম স্থগিত সহ দলটির নিবেদন বাতিল চাওয়া হবে এই কর্মসূচি। তার মানে তারা একটা মেসেজ বারবারই দেয়, শুক্রবার আরও বৃহৎ আকারে মেসেজটা জনগণকে জানাবে, যারা আওয়ামী লীগকে নিষিদ্ধ, তারা যেন রাজনীতি করতে না পারে, তারা যেন নির্বাচনে না দাঁড়াতে পারে, এবং বিভিন্ন যে তারা যে বলে আসতেছে 2013 পর থেকে যে গুনগুনের ঘটনাগুলো, যে সর্বশেষ এই জুলাই আন্দোলনের সময় এগুলোর বিচার তারা দাবি করতেছে। এবং এই কথাগুলো বলেছেন আপনার সংবাদ মাধ্যম এনসিপি যুগ্ম আহমদ আরিফুল ইসলাম আদিব, উনি মূলত এই কর্মসূচি। আর তৃতীয়টা দিন 3 মে সে করবে হেফাজত ইসলামী বাংলাদেশ, তারা আপনার সোহরাওয়ার্দী উদ্যানকে বেছে নিয়েছেন। এই মহাসমাবেশে অনেক নেতাকর্মী তারা বা অনেক লোক হাজির করার, এবং সভাপতি করবেন যুগ্ম মহাসচিব সমাবেশ বাস্তবায়ন কমিটির অধ্যাপক মাওলানা জুনায়েদ আলী হাবিব। আপনি কি মনে করতেছেন যে এই যে 3টা দলের 3 দিনের সমাবেশ, জনসমাবেশ করতেছে, এখানে থেকে কোনো নতুন কোনো মেসেজ বা নতুন কোনো দিক বা কোনো মোড় ঘুরবে কিনা রাজনৈতিক প্রেক্ষাপটে, বা নতুন কোনো দিক নির্দেশ? আচ্ছা, আপনার প্রশ্নটা আমি বুঝতে পেরেছি, আমি সহজ করে দর্শকদের জানাচ্ছি। রাজনৈতিক পরিস্থিতি অনুযায়ী এই 3টা যদি আপনি জনসমাবেশের কথা উল্লেখ করেন তাহলে খুবই গুরুত্বপূর্ণ। কেন গুরুত্বপূর্ণ? নাম্বার 1,
বিএনপি যে 1 তারিখে মহান মে দিবস উপলক্ষে তাদের নয়াপল্টনের অফিসের সামনে যে গণসমাবেশ করবে, সেখানে কিন্তু কয়েকটা মেসেজ থাকবে। তারা তো বরাবরই নির্বাচন চেয়ে আসে, যত দ্রুত সম্ভব সংস্কার করে নির্বাচনের দাবি, এটা একটা উঠবে। দ্বিতীয় হচ্ছে আপনার মনে রাখতে হবে চেয়ারপারসন কিন্তু দেশের বাইরে বিএনপি, এবং উনি 4 তারিখের মধ্যে দেশে আসার কথা। উনি আজকে মানে আজও ফেরার কথা ছিল, কিন্তু আবার এটা 4 তারিখ। এগুলো সমস্ত কিন্তু গণমাধ্যমের খবর এসছে। তো 4 তারিখে আগে একটা শোডাউন হয়ে গেল, এবং বিভিন্ন সূত্র থেকে আমাদের প্রতিনিধি বলেন আর আমাদের যারা স্পটে রিপোর্টিং করে তাদের মাধ্যমে আমার কথা হয়েছে। তারা বলতেছে যে সর্ববৃহৎ একটা গণসমাবেশের আয়োজন করতে যাচ্ছে। এর আগেও মনে আছে কিছুদিন আগে বিএনপি মানিক মিয়া এভিনিউতে একটা নয়াপল্টন থেকে সমাবেশ করেছিল। এটা ওর চেয়েও বিশাল কিছু করার তাদের পরিকল্পনা রয়েছে, এবং সেই হিসাবে লোকজন ঢাকার বাইরে থেকে আসা শুরু হয়ে গেছে। এবং আপনার সমাবেশে রাজধানীর আশেপাশের যে জেলা, যেটা বলছিলাম আপনি, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, গাজীপুর, নরসিংদী, মানিকগঞ্জ ও টাঙ্গাইল থেকে নেতাকর্মীদের অংশগ্রহণের কথা রয়েছে। এটা স্বাভাবিক, আপনি একটা বড় দল, আপনি নির্বাচিত হওয়ার একটা সুবাস পাচ্ছেন। নির্বাচন হলে, সুষ্ঠু নির্বাচন হলে, যেটা আমাদের প্রধান উপদেষ্টা আমরা সবাই বিশ্বাস করি, উনি অঙ্গীকারবদ্ধ, উনি অঙ্গীকার করেছেন সুষ্ঠু নির্বাচন দিয়েবেন। এবং বিএনপির কর্মীরাই বলছে, সমর্থকরা বলছে যে সুষ্ঠু নির্বাচন হলে বিএনপি ক্ষমতা। তো এই যে ক্ষমতা সুঘ্রাণ, এটা নেওয়ার পূর্ব প্রস্তুতি হিসাবেই তারা কিন্তু ঢাকায় আসতেছে। এবং এটা বিএনপির এই স্থায়ী কমিটির সদস্য নজরুল খান ও শ্রমিক দলের সমন্বয়ক শামসুর রহমান শিমুল বিশ্বাস এই কর্মসূচি বাস্তবায়নে সক্রিয় রয়েছে, মানে তারা এই বডিতে রয়েছেন সক্রিয় ফাংশন করার জন্য। তো এটা গেল প্রথম বিএনপির। কাজল ভাই, আমি যেটা বলতে চাচ্ছিলাম যে কোনো মেসেজ তারা নিয়ে আসতেছে কিনা। মেসেজ একটাই হবে, যেটা হবে যে নির্বাচন, ডিসেম্বরের নির্বাচন, এবং সেটা সংক্ষিপ্ত সংস্কার। যেমন প্রধান উপদেষ্টা দেশে এবং দেশের বাইরে যখনই যান, নির্বাচন সংক্রান্ত কোনো প্রশ্ন ওনাকে করা হলে উনি কিন্তু স্বাভাবিকভাবে দুইটা কথা বলেন। একটা হচ্ছে প্রয়োজনীয় কিছু সংস্কার করে ডিসেম্বরে দেওয়া যেতে পারে যদি রাজনৈতিক দলগুলা রাজি হয়, সব বডিগুলো ফাংশন একসাথে করে। এখানে শুধু নির্বাচন কিন্তু প্রধান উপদেষ্টা বা ইসির কাজ না, আপনি ভালো করে জানেন পুরো একটা বডি কাজ করে এখানে। আর দ্বিতীয় বলেছেন আগামী বছর জুনের পরে, মানে ঈদের পরে, জুনের পরে তখন মোটামুটি এই সংস্কারগুলো হয়ে যাবে। এখন জনগণ, কিছু জনগণ চাচ্ছে যে সংস্কারটা হয়ে নির্বাচনটা হওয়া ভালো, কিন্তু বিএনপি তো আপনি জানেন সবসময় বলে আসতেছে তারা বৃহৎ রাজনৈতিক দল, এখন তারা নির্বাচনটা ডিসেম্বরে চান। তা আমার মনে হচ্ছে, বা আমরা পোর্টালগুলোতে, নিউজ পেপারগুলোতে যেগুলো পড়ে আপনিও জানেন, দর্শকরা আরও ভালো জানে, তারা তো ফেসবুক এবং সোশ্যাল মিডিয়াতে আরও অ্যাক্টিভ থাকে, যে ওই ডিসেম্বরের নির্বাচনের মেসেজটাই নিয়েই তাদের সমাবেশের আলোচনা বা কর্মসূচি। হ্যাঁ, এখন আবার দ্বিতীয়টাতে আমি চলে যাই। দ্বিতীয়টা হচ্ছে আপনার এনসিপি আপনার জাতীয় নাগরিক পার্টি, যেটা কিছুদিন আগে গঠন হয়েছে, এবং এই উপদেষ্টা মণ্ডলী থেকে একজন, যে মানে আপনার সাবেক তথ্য উপদেষ্টা নাহিদ ইসলামের নেতৃত্বে এখানে সার্জিস রয়েছেন, হাসনাত আবদুল্লাহ রয়েছেন, সবাই রয়েছেন, তাদের দিয়ে এই দলটা, এবং আরও অনেকে কমিটি হয়ে গেছে, তারাও কিন্তু একটা রাজনৈতিক জানান দিতে চায় এই ধরনের সমাবেশে। এটা যেহেতু শুক্রবার হচ্ছে, শুক্রবার বাতেন মোকাররম তারা বেছে নিয়েছে, এখানে জুমার পর প্রচুর মানুষ থাকে, এবং তার দাবিগুলা আমি আগেই বললাম আপনাকে, তার দাবিগুলা ওই যে 2013 সালে 7 চত্বর থেকে শুরু হয়েছে গণহত্যা, তাকে এখন সর্বশেষ জুলাই আন্দোলন, গণহত্যার জন্য আওয়ামী লীগের বিচার করতে হবে, তাদের নিবন্ধন বাদে। তাদের মেসেজ কিন্তু ক্লিয়ার, তারা কিন্তু নির্বাচনের কথা বলতেছে না। তাদের মেসেজটা হচ্ছে যে শহীদ হয়েছেন আন্দোলনে, যেটা বলতেছি, শহীদদের তাদের বিচার করতে হবে, শহীদদের যারা হুকুমদাতা, তাদের মেরে ফেলার জন্য হুকুমদাতা, তাদের বিচার করতে হবে। তাদের কনসেপ্ট ক্লিয়ার। আমরা তাহলে কি পেলাম? প্রথমটাতে বিএনপির কনসেপ্ট, আমরা ধারণা করতেছি নির্বাচন, ডিসেম্বরে নির্বাচন যত দ্রুত দেওয়া সম্ভব। আর হচ্ছে দ্বিতীয়টা হচ্ছে এনসিপির দাবিগুলো হচ্ছে ক্লিয়ার কাট, ওরা বলেও দিয়েছে আগে যে আপনার সমস্ত গুম, হত্যা, জুলাই আন্দোলনে যারা ওই শহীদ হয়েছেন, তাদের যে হত্যা করেছে তা হত্যাকারীদের বিচার যত দ্রুত সময়, এবং আওয়ামী লীগকে শুধু নিষিদ্ধ করলেই হবে না, বিচার করতে হবে, প্লাস হচ্ছে তাদের নিবন্ধন বাতিল করতে হবে, যাতে তারা নির্বাচন অংশগ্রহণ করতে না পারে। তাদের এদের কনসেপ্ট ক্লিয়ার। এখন আপনার তৃতীয় যেটা কথা বলতেছিলেন, তৃতীয়টা হচ্ছে শনিবার নারী বিষয় সরকার হেফাজতে ইসলাম
একসময় খুব বড় দল ছিল, এটা চট্টগ্রাম ভিত্তিক। তা ওনারা মূলত কিছু দাবি দাওয়া নিয়ে আপনার এটা আয়োজন করবে সোহরাওয়ার্দী উদ্যানে। তারা স্থানটাও বেছে নিয়েছেন মানে যেখানে প্রচুর জনসমাগম হয়ে থাকে। তো হেফাজতের দাবির মধ্যে ইন্টারেস্টিং, আমি আপনাকে কয়েকটা বলতেছি। তাদের নেতাকর্মীদের ভিতরে 300টি মামলা প্রত্যাহার বিভিন্ন সময়, গত 15-16 বছরে যে মামলাগুলো হয়েছে এগুলো প্রত্যাহার, সম্পূর্ণরূপে প্রত্যাহার। এবং তারা উল্লেখ করেছেন 300 জন, স্পেসিফিক ফিগার তারা দিয়েছেন। তারপর যেটা হচ্ছে পাশাপাশি আলোচনা উঠে আসতে হবে 2013 সালে ওই শাপলা চত্বরে যে এনসিপি যেটা দাবি করতেছে সেটাও তারা বিচার চায়। এবং 2021 সালে মার্চ ও 24-এ বিভিন্ন ঘটনা নিহত হত্যার বিচার। মূলত আপনি দেখেন যে এই প্রথম দাবিটা ছাড়া মানে যে 300টি মামলা প্রত্যাহার করা ছাড়া এনসিপির যে দাবিগুলো তাদের সাথে কিন্তু একই, ইন্টারেস্টিং, সেম। তারপরে কিছু আরেকটা করছে আমাদের নারী নীতি, এখানে একটা ইন্টারেস্টিং পয়েন্ট, নারী নীতি ও সংশ্লিষ্ট সরকার কমিশন বাতিল। এখন প্রধান উপদেষ্টার নেতৃত্বে উনি তো কতগুলা সংস্কার কমিশন করে দিয়েছেন, সংস্কার কমিশন করে দিয়ে ওখানে আপনার হেফাজত একটা জায়গায় তারা আপত্তি করেছে, সেটা হচ্ছে আপনার নারী নীতি ও সংশ্লিষ্ট সংস্কার কমিশন বাতিল, পুরোপুরি এটা বাতিল করে নতুন করে করতে বলেছে। কারণ সংবিধান প্রস্তাবনা আল্লাহর উপর আস্থা ও বিশ্বাস, পুনঃস্থাপনা আহ্বান এবং ফিলিস্তিন ও ভারতের মুসলমানদের নিপীড়নের প্রতিবাদ। আরও দুইটা জিনিস তারা নতুন যোগ করেছে, যে এখানে তারা ভারতের উপরে যে মুসলমানদের দমন নিপীড়ন চলতেছে, তারপরে আপনার গাজা আমাদের মুসলিম ভাইরা ফিলিস্তিনের যারা নিপীড়িত হচ্ছে ইসরায়েল দ্বারা, এগুলোরও প্রতিবাদ হবে। দর্শক, আমরা তো প্রথম ভাগে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করলাম। আমাদের দ্বিতীয়টা প্রথম শুরুতে যেটা বলেছিলাম আরেকটি বিষয় নিয়ে আমরা আজকে আলোচনা করব, সেটি হচ্ছে মেরাদিয়া পশুর হাট বসানো যাবে না, নির্দেশ হাইকোর্টের। এটা নিয়ে কাসম ভাই জানান অনেক দিন ধরে, প্রায় অনেক দিন ধরে এখানে হাট বসানো যাবে আবার যাবে না, একটা দোদুল্যমান অবস্থায় ছিল। এবং আসলে এটা নিয়ে আলোচনা হয়। এবং গত বছরও আমরা জানতাম যে হাটটা বসবে না মেলাতে, কিন্তু বসেছে। এবং অ্যাজ এ জার্নালিস্ট আমিও কভার করতে গেছিলাম। কারণ আমি আপনাকে জিজ্ঞেস করব, আপনি যেহেতু এখানকার বাসিন্দা, আপনি আমাদের থেকেও ভালো বলতে পারবেন যে কি কি অসুবিধার সম্মুখীন হন, বা আবার পজিটিভ দিকেও বলবেন যে হাট আপনি বাড়ির সামনে পেয়ে যাচ্ছেন। কুরবানি দিলে নিশ্চয়ই আপনি দূরে যে গরু কিনতেন, তা আপনি দুইটা দিকই দর্শকদের একদম খোলামেলাভাবে আপনি বলেন। ধন্যবাদ কাজল ভাই। অবশ্যই আমার বাসার কাছে একটা হাট আমার জন্য উপকার, কিন্তু আপনার যখন হাট আমাদের যত সারা দেশ ঢাকা শহরে নির্ধারিত, যেমন গাবতলী হাট, বিভিন্ন জায়গায় পশু হাট নির্ধারণ করা আছে, তারপর ঢাকার ঢোকার মুখে প্রবেশ মুখে হাটগুলো আমরা বসাই। তো এই হাট আমাদের এটা বেশি দিনের না, তো 7 দিন 3 দিনের বিষয়। কিন্তু কথা হচ্ছে ওইটা আমার যখন আবাসিক এলাকায় হাট ঢুকে যায় তখন কিন্তু নানা রকমের বিড়ম্বনার অসুবিধার সৃষ্টি হয়, যেটা এই এলাকাবাসীর জন্য খুবই সমস্যা হয়। এইখানে আমি বলেও কোনো সম্বন্ধে হাউজিংয়ের সাথে কথা বললে বা ইয়ের সাথে না, এই আপনি জানেন যে হাটটা বসার পেছনে শুধু ইজারার ধারা না, এইখানে রাজনৈতিক বিষয় আছে, চাঁদাবাজির বিষয় আছে, বিভিন্ন বিষয়গুলো উঠে আসে। তো যে এলাকায় হচ্ছে স্থানীয়দের একটা প্রভাব থাকে, মানে বড় গরুগুলো আমার এখানে উঠবে, খুব জটিল বিষয়। আমি খুব নিরুপায়, আমি বলতেও পারতেছি না, সইতেও পারতেছি না। আবার যে কিছু ব্যবসা প্রতিষ্ঠান আছে সারা বছর অপেক্ষায় থাকে যে ঈদে কিছু বিক্রি করবে, তো ওই মার্কেটগুলোর সামনেও দেখা যায় এইভাবে হাট বানায় ফেলে, আপনি ক্রেতা ঢুকতে পারতেছে না, স্পেস নাই তো। আর এই যে গরু ইয়ে দিবে ভয়ে যাচ্ছে না শিশু বা একটা সচল মানুষেরও যাওয়া সম্ভব হয় না, কারণ এইভাবে এলোমেলোভাবে বেঁধে রাখে বা এই পরিবেশটা পুরো হাটই হয়ে যায়। মানে এতটুকু আলাপে যতটুকু বুঝতে পেলাম, মানুষের স্বাভাবিক জীবনযাত্রা, ব্যবসা বাণিজ্য, মানে ওই এলাকায় যত ব্যবসা বাণিজ্য এগুলো স্থবির হয়ে যায় এবং নগর জীবন যে স্বাভাবিক থাকে না, অস্বাভাবিক হয়ে যায়, বাধাগ্রস্ত হয়ে যায়। তা আমরা আশা করব যে হাটগুলো যে বসবে সব বিষয়গুলো খুঁটিনাটি মাথায় রেখে করে স্থানীয়দের যেন কোনো ক্ষতি না হয়, এবং যারা ব্যবসায়ী, যারা কৃষক বা তাদের সুযোগ সুবিধা থাকে, এবং তারা যেই কয়দিনই থাকুক তারা যেন স্বাচ্ছন্দ্যে গরু বিক্রি করে আবার নিরাপদে বাড়ি যেতে পারে, সব কিছু নিয়ে একটা আনন্দ, যেহেতু এটা আনন্দ একটা উৎসব। কুরবানি ঈদ একটা আনন্দ উৎসব। মুসলমানদের দুইটা ফেস্টিভ্যালের মধ্যে কুরবানি ঈদ হচ্ছে দ্বিতীয়, প্রথমটা হচ্ছে ঈদুল ফিতর, যেটা আমরা কাটিয়ে এসেছি। এখন সামনের মাসে বলবো আমরা জুন মাসেই, তাহলে আমরা আশা করতেছি যে এই বিষয়টা
স্থায়ীভাবে সমাধান হবে। তো দর্শক, এতক্ষণ আপনারা আমাদের বেছে নেওয়া দুইটা বিষয় নিয়ে কথাগুলো শুনলেন। আশা করি আমাদের কথাগুলো সহজভাবে আপনাদের কাছে পৌঁছে গেছে। আর একটা বিষয়, প্রতিদিন যেটা আমরা বলি, আমাদের দুজনের তরফ থেকে আবার বলছি, আমাদের ভিডিওগুলো দেখবেন, কমেন্ট করবেন, লাইক শেয়ার করবেন। কমেন্ট এই জন্য করতে বলি, আপনাদের মূল্যবান বক্তব্য পেলে আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারবো। আপনাদের চাহিদা মতো আপনারা যদি এই কোনো একটা বিষয় নিয়ে আমাদেরকে কথা বলতে বলেন, বিষয়বস্তুগুলো লিখবেন, আমরা চেষ্টা করব, আমরা যথাসাধ্য চেষ্টা করব বিষয়টা রিসার্চ করে সঠিক তথ্য যেন আপনাদের সামনে উপস্থাপন করতে পারে। তাহলে আজ এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।